আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এই কোর্সের কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট এই টপিকটি ইনশাল্লাহ দেখব। কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট হচ্ছে দুটি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট যখন একটি সার্টেন ইনকাম স্টেটমেন্টে মার্জ হয়, অর্থাৎ একটি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট আছে আর একটি কোম্পানিরও ইনকাম স্টেটমেন্ট আছে, কিন্তু একটি কোম্পানি যখন আরেকটি কোম্পানিকে পারচেস করে নিচ্ছে তখন দুটি কোম্পানি একটি সার্টেন কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তরিত হওয়ার পর তাদের একটি ইনকাম স্টেটমেন্ট পরিচালিত হচ্ছে, মার্জ হওয়ার পর তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও একটি ইনকাম স্টেটমেন্টেই পরিচালিত হচ্ছে। সেখানে কিভাবে ইনকাম কিংবা এক্সপেন্সের সব কিছু ক্যালকুলেটেড হচ্ছে সেটা আমরা কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ম্যাথমেটিক্যালি দেখব। সো আমরা ম্যাথে সুইচ করছি। ওকে, সো আমরা প্রবলেম 2 দিয়ে শুরু করছি। প্রবলেম 1টা একদম বেসিক, কোনো কিছুই এক্সট্রা নেই সেখানে, জন্য আমরা সেখানে আর যাচ্ছি না। প্রবলেম 2তে টুকটাক কিছু এক্সট্রা জিনিস আছে, জন্য আমরা প্রবলেম 2টা দেখছি। অ্যান্ড আই হোপ সাউন্ড ইজ ক্লিয়ার, আর স্ক্রিনটাও হোপফুলি ইনশাল্লাহ প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, সো আমরা শুরু করছি। প্রবলেম 2তে বলেছে, on 1st January 2025, Zebedee acquired 60% of the ordinary shares of Xavier. আচ্ছা, সো জেবেদি যখন অ্যাকোয়ার করলো 60% অফ দ্য অর্ডিনারি শেয়ারস অফ জেভিয়ার, তার মানে জেবেদি মোর দেন 50% শেয়ার কিনে ফেললো জেভিয়ারের। তার মানে জেবেদি ওনার হয়ে গেল জেভিয়ারের কোম্পানির, রাইট? সো ওনার কোম্পানি যে জেবেদি, সেটা কিন্তু আমরা শুরুতেই বুঝতে পারছি, আমাদের শুরুতেই বোঝানো হয়ে গেছে যে ওনার কোম্পানি কোনটা। ওনার কোম্পানি জেবেদি। শুরুতেই বলা থাকবে যে কত পার্সেন্ট কেক পারচেস করছে, সেটা দেখে আমরা বুঝে যাব যে ওনার কোম্পানি কারা। যদি এখানে বলা থাকতো যে জেবেদি অ্যাকোয়ার্ড 55% অফ দ্য অর্ডিনারি শেয়ারস অফ জেভিয়ার, তখনও সেম বিষয়টাই হতো, জেবেদি ওনার কোম্পানি হতো, জেভিয়ারে শুধুমাত্র পার্সেন্টেজে একটু ডিফারেন্স হতো, দ্যাটস ইট। ওকে, সো তারপর বলা দ্য ফলোয়িং স্টেটমেন্টস অফ প্রফিট অর লস হ্যাভ বিন প্রডিউসড বাই জেবেদি অ্যান্ড টিউলিপ for the year ended 31st December 2025. ওকে, আমরা এখন দেখি, মানে এই স্টেটমেন্টসগুলো প্রফিট এবং লসের হয়েছে জেবেদি এবং টিউলিপ, মানে জেবেদি এবং জেভিয়ার এই দুটো কোম্পানিকে দিয়ে যেসব প্রফিট এবং লস হয়েছে 31st ডিসেম্বর 2025-এ, সেগুলো নিচে দেওয়া আছে আর কি। সো সেগুলো আমরা দেখি। জেবেদি এবং জেভিয়ার ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। সো এই যে পার্টিকুলার্স দেওয়া আছে, জেবেদি এবং জেভিয়ার ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এখানে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া আছে। এখন আমাদের কাজ কি সেখানে বলা আছে নিচে, রিকোয়ার্ড। সো রিকোয়ার্ডে বলা আছে, প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস টু ইনকর্পোরেট জেবেদি অ্যান্ড জেভিয়ার for the year ended 31st December 2025. Okay, fine, then let's start. আমরা এটা কত নম্বর ছিল? প্রবলেম 2। প্রবলেম 2 এর কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টটা আমরা করছি। সো এখানে আমরা লিখব ফার্স্টে কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট, দেন December 31, 2025 অ্যাজ ডেটটা অবভিয়াসলি মেনশন করতে হবে। এখানে বলাই আছে এখানে ডিসেম্বর 31, 2025। সো আমরা সেটা মেনশন করে দিলাম। তারপর আমরা বক্স এঁকে ফেললাম অ্যাকাউন্টিংয়ের ইউজুয়াল রুল ওয়াইজ। সো পার্টিকুলার্স টাকা, ঠিক আছে। সো এখন আমরা আসি আমাদের পার্টিকুলার্সে কী বলেছে। পার্টিকুলার্সে ফার্স্টে আছে রেভিনিউ। সো কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট কি, এটা আমরা একটু ফার্স্টে শর্টকাটে জানি। কনসলিডেটেড মানে এই যে রেভিনিউটা, জেবেদি এবং জেভিয়ারের যে রেভিনিউটা আছে, দুটোকে একসাথে যোগ করে
একটা সার্টেন কোম্পানিকে দিয়ে দেয়া। এখন কোন কোম্পানিকে দিয়ে দেয়া? যে কোম্পানিটা ওনার ঠিক তাকেই তো দিয়ে দেয়া, তাই না? এখন ওনার কোম্পানিকে আমরা তো শুরুতেই দেখলাম যে জেবেদি অ্যাকোয়ার করলো 60% অফ দ্য অর্ডিনারি শেয়ার্স, তার মানে ওনার কোম্পানি হচ্ছে জেবেদি। তাহলে ওনার কোম্পানি যেহেতু জেবেদি, তাহলে জেবেদি হচ্ছে মানে সব কিছু যোগ বিয়োগ, মানে সামেশন কিংবা হচ্ছে ডিভাইড বলি, মাল্টিপ্লিকেশন বলি, বা হচ্ছে কিংবা মাইনাস করে, যেটাই বলি না কেন, সব কিছু করে হচ্ছে যোগ বিয়োগ করে হচ্ছে আমরা জেবেদিকেই হচ্ছে জেবেদির কাছেই হচ্ছে সব কিছু রেভিনিউ কস্ট সব কিছু জেবেদির মধ্যে আনতে হবে কিংবা বাদ দিতে হবে জেবেদি থেকে। সো রেভিনিউর বিষয়টাও সেম। রেভিনিউতে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি জেবেদিতে দেওয়া আছে 1260 টাকা দেওয়া আছে এবং জেভিয়ারে দেওয়া আছে 520। সো আমরা এই দুটো টাকা আলাদা আলাদাভাবে দেওয়া আছে। সো রেভিনিউটা আমরা কি করব, যেহেতু আমরা কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট করছি, সো রেভিনিউটা আমরা লিখলাম। রেভিনিউ লিখে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দুটো অ্যামাউন্টই লিখব, 1260 প্লাস 520। দুটো অ্যামাউন্টই লিখেছি বিকজ দুটোই আমাদের আসবে। এখন দুটো অ্যামাউন্ট লিখে হচ্ছে আমরা অ্যাডিশনাল ইনফরমেশানে চলে যাব। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের দেখতে হবে যে আমাদের এক্সট্রা কিছু বলেছে নাকি। সো এক্সট্রা আমরা দেখি, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2025 জেবেদি সোল্ড টাকা 84,000 ওয়ার্থ অফ গুডস টু জেভিয়ার। আচ্ছা, সো জেবেদি তো হচ্ছে ওনার কোম্পানি। সো জেবেদি যেহেতু ওনার কোম্পানি, সো জেবেদি যেহেতু সোল্ড বলছে, এখানে তো আমরা রেভিনিউ অলরেডি সাম আপ করছি, যোগ করছি। সো জেবেদি যেহেতু সোল্ড বলছে, তো যেহেতু আমরা অলরেডি যোগ করছি, আবার তো যোগ করার কোনো দরকার নেই, কারণ জেবেদি তো সোল্ড করে দিচ্ছে। আমরা তো রেভিনিউ কি করি, যোগ করি। জেবেদি যেহেতু সোল্ড করছে, তাহলে এটা তো বিক্রি করে দিচ্ছে, এটা কেন যোগ করবো? সো এটা আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, এই দুটো রেভিনিউ মানে আমরা কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট যখন করছি 1260 প্লাস 520 যোগ করে 84টা আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, সো 1260 প্লাস 520 মাইনাস 84, সো টোটাল অ্যামাউন্ট হবে 1696। ঠিক আছে, এখন এটা থেকে কস্ট অফ সেলস বাদ দিতে হবে। সো কস্ট অফ সেলস তো আমাদের এমনি বাদ দিতে হয়, নর্মাল হচ্ছে অ্যাকাউন্টিংয়ের প্রসেস কি, প্রসেস ওয়াইজ হচ্ছে আমাদের রেভিনিউ প্লাস হয় বা সাম আপ করতে হয়, আর কস্ট অফ সেলস তো আমরা এমনিও বাদ দিই। সো লেস হচ্ছে কস্ট অফ সেলস হবে। কস্ট অফ সেলসে আছে হচ্ছে 420 আর 210। হ্যাঁ, এখন দুটোই তো আমরা বাদ দিব। দুটো বাদ দেওয়ার জন্য তো আগে দুটোকে একসাথে যোগ করতে হবে, দুটো একসাথে যোগ করে তারপর একসাথে বাদ দিয়ে দিব, তাই না? সো 420 প্লাস 210 একসাথে যোগ করলাম। এখন আমরা অ্যাডিশনাল ইনফরমেশানে দেখব কিছু আছে নাকি। সো অ্যাডিশনাল ইনফরমেশানে আমরা যাই, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2025 জেবেদি সোল টাকা 84,000 ওয়ার্থ অফ গুডস। আচ্ছা, 84,000 এখানে আমরা ধরছি না, বিকজ এখানে 000টা হচ্ছে তারা কাউন্ট করছে না। সো আমরা শুধু 84 দিয়ে এটাকে জাস্ট হচ্ছে বলার সময় 84 বলবো বা লেখার সময় 84 দিয়ে হচ্ছে এটাকে রাউন্ড আপ করে ফেলবো। সো 84ই বলছি। সোল টাকা 84 ওয়ার্থ অফ গুডস টু জেভিয়ার। দিস গুডস হ্যাড কস্ট জেবেদি টাকা 56। ওকে, সো সেল করেছে 84-এ। ওকে, জেবেদি সোল টাকা 84 ওয়ার্থ অফ গুডস টু জেভিয়ার। সেল করেছে 84, জেবেদি সেল করেছে 84 জেভিয়ারকে, আর এটার কস্ট ছিল হচ্ছে 56। সো সেলিং প্রাইস 84 আমরা লিখলাম, কস্ট প্রাইস আমরা লিখবো 56। তাহলে সেল থেকে কস্ট বাদ দিলে কত থাকে, মানে সেল থেকে কস্ট বাদ দিলে কি থাকে? প্রফিট থাকে। অ্যাবসলিউটলি প্রফিট কত থাকবে? সেল থেকে কস্ট যদি বাদ দিই, প্রফিট আমাদের থাকে এখানে 28। সো আমাদের প্রফিট হচ্ছে 28। ঠিক আছে, এটা জাস্ট আমরা মুখে মুখে একটু করে নিলাম। ওকে, তারপরে আমরা
খাতার নোটটাও দেখবো, বাট আমরা জাস্ট একটু মুখে মুখে আগে করে নিই। অন 31st December 2025 Xavier still had টাকা 36 worth of these goods in inventory held at cost to Xavier। এবার আমরা খাতা একটু দেখি। সো এই যে অ্যাডিশনাল ইনফরমেশানে এখানে বলেছে সেলিং প্রাইস 84, কস্ট হচ্ছে 56, সো প্রফিট হচ্ছে 28, ফাইন। এখন আমরা দেখব যদি উইকিক নিয়মে আমরা চলে আসি, যদি সেলিং প্রাইস 84 হয় তাহলে হচ্ছে আমাদের কি বলে, আমাদের প্রফিট তো 28 হবে উইকিক নিয়ম ওয়াইজ। সো 1 টাকা যদি হচ্ছে আমাদের সেলিং প্রাইস হয় তাহলে তো প্রফিট হবে 28/84। এখন আমাদের ইনভেন্টরি কত টাকা ছিল, 36 টাকা যদি হয় ইনভেন্টরি বা সেলিং যেটাই বলি, তাহলে প্রফিট হবে 28/84 ইন্টু 36, তাহলে আসে 12। ওকে, সো এখন কস্ট অফ সেলসে কিছু ব্যাপার আছে। কস্ট অফ সেলসে আমরা কি দেখেছিলাম, কস্ট অফ সেলসে আমরা 420 আর 210 এই দুটো যোগ করে বাদ দেওয়ার কথা বলেছিলাম। এখান থেকে আমরা সেলসটা সেলসটাও বাদ দিব, ঠিক আছে? কারণ কস্ট, আচ্ছা সেলসটা কি, সেলসটা তো বেসিক্যালি আর্নিং, আর কস্ট অফ সেলস তো হচ্ছে কস্ট। সো কস্ট অফ সেলস তো আমাদের কাজ হচ্ছে বাদ দেয়া, আর সেলসটা তো বেসিক্যালি সাম আপ করা বা যোগ করা। এই জন্য সেলসকে আমাদের কস্ট অফ সেলস থেকে বাদ দিতে হবে। সো সোল্ড হচ্ছে 84, সেই 84টা আমরা 420 প্লাস 210 হচ্ছে কস্ট অফ সেলস। সো এই কস্ট অফ সেলস দুটো যোগ করব, 420 প্লাস 210, এটা থেকে 84 আমরা বাদ দিয়ে দিব। তারপর যে আমরা ক্যালকুলেট করে 12টা হচ্ছে বের করলাম, সেটা আবার আমরা যোগ করব, বিকজ সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যামাউন্ট অফ ইনভেন্টরিটা এসেছে। কারণ এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে বের করেছি যে আমাদের সেলিং প্রাইস যদি 84 হয় তাহলে প্রফিট হবে 28, উইকিক নিয়মে বের করেছি আমরা। 1 টাকা যদি হয় তাহলে হবে 28/84, যদি 36 ইনভেন্টরি হয় তাহলে হবে হচ্ছে 28/84 ইন্টু 36, সেক্ষেত্রে হয় 12। সো 12 আমরা যোগ করেছি, এই জন্য এটা আমাদের যোগ করতে হবে। আর সেল তো কস্টের বিপরীত, সো সেল বাদ দিতে হবে, 12টা যোগ হবে। সো এরপর ক্যালকুলেট করলাম, রেভিনিউ থেকে কস্ট অফ সেলস বাদ দিলে থাকে গ্রস প্রফিট অ্যাজ অলওয়েজ। সো সেটা হয় হচ্ছে 1138। এরপর আমরা দেখি আমাদের কি আছে, ডিস্ট্রিবিউশন কস্ট। সো ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে 180 আর 60, এই দুটো যোগ করে বাদ দিয়ে দিব, 180 প্লাস 60, ওকে 240 আসে। তারপর কি বলা আছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 120 প্লাস 90, এই দুটো যোগ হবে 120 প্লাস 90। তারপর হচ্ছে অপারেটিং প্রফিট, এগুলো বাদ দিলে থাকে অপারেটিং প্রফিট, তারপর আর কিছু নেই। তারপর বলেছি ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম জেভিয়ার, সো এটা ইনকামটা বাদ যোগ কিছুই হবে না। ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম জেভিয়ার আচ্ছা যেহেতু জেবেদি হচ্ছে ওনার কোম্পানি, সো জেভিয়ারের কাছ থেকে যেসব ইনকাম পাবে সব ধরনের ইনকাম জেবেদির পার্সোনাল ইনকাম, সেটা জেবেদি হচ্ছে জেভিয়ারের সাথে শেয়ার করবে না। বাট হচ্ছে এই যে কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টটা যে আমরা বানাচ্ছি, এটা জেবেদি এবং জেভিয়ার দুজন মিলে শেয়ার করছে। সেটা কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টটা কিন্তু বেসিকলি জেবেদি এবং জেভিয়ার দুজন মিলেই শেয়ার করছে, 60% জেবেদির আর 40% জেভিয়ারের। কিন্তু জেভিয়ার যেসব আর্নিং দিচ্ছে জেবেদিকে, সেগুলো কিন্তু জেবেদি কাউকে শেয়ার করবে না, কারণ সেগুলো হচ্ছে জেবেদির পার্সোনাল আর্নিং। এই যে ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম জেভিয়ার, এটা জেভিয়ার পেয়েছে আলাদাভাবে, এটাও কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? সো এটা আসবে না। তারপর বলেছি ইন্টারেস্ট এক্সপেন্সেস, এখানে কিছুই দেওয়া নেই, সো এটা তো আসবে না। এরপর আসছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 130 প্লাস 26, এটা আসবে অবশ্যই। 130 প্লাস 26 156, এটা আমরা বাদ দিয়ে দিব। তারপর কি থাকবে, প্রফিট ফর দ্য ইয়ার। সো সব কিছু বাদ দিলে আমাদের এখানে প্রফিট ফর দ্য ইয়ার থেকে হচ্ছে 532।
সো প্রফিট ফর দ্য ইয়ার আসলে ভালো কথা। এখন আমাদের কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টের মেজর পার্ট হচ্ছে প্রফিটটা অ্যাট্রিবিউটেবল করতে হবে বা ডিভাইড করে দিতে হবে। প্রফিট অ্যাট্রিবিউটেবল টু, সেটা হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। ওনার অফ দ্য কোম্পানি হচ্ছে জেবেদি আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে জেভিয়ার। সো সেটা কিভাবে করবো আমরা একটু দেখি। ওকে, সো এই যে এখানে ছিলাম আমরা। এখন আমাদের টোটাল অ্যামাউন্ট কত এসেছে? প্রফিট ফর দ্য ইয়ার এসেছে 532, সব ক্যালকুলেট করার পর এসেছে 532। এখন এই 532 টাকা আমরা প্রফিট অ্যাট্রিবিউটেবল টু করে দিব। এখন আমরা কোশ্চেনে দেখি, কোশ্চেনে বলেছে জেবেদি অ্যাকোয়ার 60% অফ দ্য অর্ডিনারি শেয়ার অফ জেভিয়ার। জেভিয়ারের 60% ওনারশিপ জেবেদি পেয়ে গেছে, সেটা পুরোটাই জেবেদির, ঠিক আছে। আর বাকি থাকে 40% যেটা জেভিয়ারের। 60% পুরোটাই জেবেদির, সেটার মধ্যে কোনো ডিভাইডিং কিছুই হবে না, সেটা পুরোটাই জেবেদির। 40%টা ডিভাইডিং করা যাবে, সেটা হচ্ছে জেভিয়ারের। সো সেই 40% নিয়েই কিন্তু আমরা কাজ করব। এখন জেবেদি তো হচ্ছে ওনার কোম্পানি, জেবেদির 60% নিয়ে যেরকম কোনো মানে জেবেদি যেহেতু আচ্ছা ওনার কোম্পানি যিনি, তার পার্সেন্টেজও ধরা যাবে না, আর তার হচ্ছে ফুল অ্যামাউন্ট আমরা টাচ করতে পারবো না। সো জেবেদি ওনার কোম্পানি, জেবেদির পার্সেন্টেজ হচ্ছে 60% আর ফুল অ্যামাউন্ট হচ্ছে 446, এই দুটো আমরা ধরতে পারবো না। সো ওনার কোম্পানি নয় কোনটা বা অর্ডিনারি কোম্পানি কোনটা, সেটা হচ্ছে জেভিয়ার। জেভিয়ারের পার্সেন্টেজ কত? অবশ্যই 40%। যদি জেবেদির 60% হয়, জেভিয়ারের হবে 40%। আর জেভিয়ারের ফুল অ্যামাউন্টটা কোশ্চেন থেকে আমরা জানতে পারছি 134। তাহলে 134-এর 40% আমরা করি। 134-এর 40% আমরা করে দেখি কত আসে। 40% করে দেখি। 134-এর 40% করে দেখি, 53.6 আসে, ঠিক আছে। এখন এই 53.6 এই টাকাটা যে আসলো, এটা হচ্ছে আমাদের যেই প্রফিট ফর দ্য ইয়ার এসেছে 532 টাকা, এই টাকাটা থেকে 53.6 টাকা বাদ দিব 532 টাকা থেকে, যেটা আসবে সেটা হচ্ছে ওনার অফ দ্য কোম্পানির টাকা, ঠিক আছে। ওকে, 478 কেন আসলো? সরি, এখানে কোনো ভুল হয়েছে, আই গেস 532, রাইট? হ্যাঁ, 134 ইন্টু 40%, 53.6, আর টোটাল তো হচ্ছে 532 মাইনাস অ্যান্সার 478 আসছে। বিকজ এখানে কোনো ভুল আছে, আর এটা 7, এটা 1 দেখা যাচ্ছে। এনিওয়ে, সো হ্যাঁ, সো ওনার অফ দ্য কোম্পানির টাকা কিন্তু 478 টাকাই হবে, ঠিক আছে। তো ওনার অফ দ্য কোম্পানির ভ্যালিউটা আমরা কীভাবে বের করলাম? টোটাল যে ভ্যালিউটা এসেছে, মানে প্রফিট ফর দ্য ইয়ারের যে টাকাটা এসেছে, সেই টাকাটা থেকে হচ্ছে, আচ্ছা আমাদের ওনার কোম্পানি যেটা, আমি আরেকবার শর্টকাটে পুরো প্রসেসটা বলছি। আমাদের ওনার অফ দ্য কোম্পানি যেটা, সেটা ছাড়া যে অর্ডিনারি কোম্পানি আছে, সেই অর্ডিনারি কোম্পানির কোশ্চেনে আমরা দেখব তাদের ফুল অ্যামাউন্টটা কত, সেই ফুল অ্যামাউন্টটা তাদের পার্সেন্টেজটা কত, সেই দুটো ক্যালকুলেট করবো। 134 ইন্টু 40%, যেই ভ্যালিউটা আসবে সেই ভ্যালিউটা মানে 134 ইন্টু 40% করলে যে ভ্যালিউটা আসে, সেই ভ্যালিউটা হচ্ছে আমাদের প্রফিট ফর দ্য ইয়ারের যে ভ্যালিউটা আসলো, সেই ভ্যালিউটা থেকে এই যে ক্যালকুলেট করে যে ভ্যালিউটা বের করলাম, সেই ভ্যালিউটা বাদ দিলে যেটা আসে সেটা হবে ওনার অফ আউটপুটের ভ্যালিউ। আর
এখানে ক্যালকুলেট করে যে ভ্যালুটা অলরেডি আসলো সেটা হবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করে কত আসলো, এই যে 134 ইন্টু 40% করে যত আসলো সেটাই হবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু। সো এটাই কিন্তু ছিল আমাদের কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টের এবং প্রবলেম 2 এর ম্যাথ। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। সো এখন হচ্ছে আমরা প্রবলেম 3তে চলে যাচ্ছি। প্রবলেম 3তে আমরা দেখতে পাচ্ছি, আমরা একদম ডিটেলস এখন পড়ব না, যত ইজিলি হচ্ছে দেখা যায় আর কি। সো এখানে দেখি আমরা সেট আউট বিলো আর দ্য ড্রাফট স্টেটমেন্টস অফ প্রফিট অর লস অফ প্রুনস অ্যান্ড ইটস সাবসিডিয়ারি। সো এটা থেকে আমরা বুঝতে পারছি প্রুনস হচ্ছে ওনার কোম্পানি অ্যান্ড ইটস সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে সুলতানা। For the year ended 31st December 2025, on January 1, 2024, Prunes purchased 75,000 of Sultana's total share capital of 1 lakhs. 75,000 of 1 lakhs মানে হচ্ছে 75% at the rate টাকা 1 ordinary shares. Statements of profit or loss for the year ended 31st December 2025. So Prunes, Sultanas, এগুলো হচ্ছে particulars, and these are the following statements. The following additional information is available. এগুলো available. So prepare the consolidated statement of profit or loss for the year ended 31st December 2025 for the Prunes Group. Okay. So আমরা না হয় এখানে ফর্মালিটি ধরে নিলাম, করেছি যে কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ডেটটা লিখলাম 31st December 2025 ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2025। ওকে, দেন পার্টিকুলার্স টাকা এরকম। সো ফার্স্টে রেভিনিউ আসবে, অ্যাবসোলুটলি। রেভিনিউতে কী কী আসে আমরা দেখেছি আগেও। রেভিনিউতে আসবে হচ্ছে প্রুনস ওনার কোম্পানির টাকাটা আসবে 600, সুলতানাজে 300, 600 প্লাস 300। এবার দেখবো আমরা অ্যাডিশনাল ইনফরমেশানে কিছু আছে নাকি। অ্যাডিশনাল ইনফরমেশানে আমরা যাই, এখানে বলেছে ডিউরিং দ্য ইয়ার সুলতানা সোল্ড গুডস টু প্রুনস। সো সুলতানা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি আর প্রুনস হচ্ছে ওনার কোম্পানি। সো সুলতানা সোল্ড গুডস টু প্রুনস ফর টাকা 20,000, মেকিং আ মার্কআপ অফ 1/3। এখন সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে ওনার কোম্পানিকে যেটা সেল করবে সেটা ওনার কোম্পানি সম্পূর্ণ নিজের, সেটা ওনার কোম্পানি হচ্ছে কনসলিডেটেড করবে না, ওটা তার নিজস্ব সম্পূর্ণ। সো সেটা আমরা হচ্ছে কনসলিডেশন থেকে বাদ দিব। সো 20টা হচ্ছে বাদ যাবে, 600 প্লাস 300 মাইনাস 20, ঠিক আছে। সো 600 প্লাস 300 মাইনাস 20, মেকিং আ মার্কআপ অফ 1/3, ঠিক আছে। এটাতে আমরা আবার পরে আসছি। সো আপাতত রেভিনিউর পার্টটা শেষ। রেভিনিউতে কী হলো, 600 প্লাস 300 মাইনাস 20, দেন রেভিনিউর পার্টটা তো গেল। তারপর হচ্ছে বললো কস্ট অফ সেলস। আমরা জানি রেভিনিউ লেস কস্ট অফ সেলস হচ্ছে 360। কস্ট অফ সেলস নর্মালি কী করতে হয়, বাদ দিতে হয়, লেস কস্ট অফ সেলস। সো কস্ট অফ সেলস হচ্ছে 360 প্লাস 140 বাদ দিতে হবে। সো 360 আর 160 আমরা কী করব, বাদ দিব। ভালো কথা, 360 যোগ 140 দুটো যোগ করব, যোগ করে আমরা বাদ দিব লেস কস্ট অফ সেলস। তারপর 360 আর 140 যোগ করলাম বাদ দেওয়ার জন্য। এখন দেখি অ্যাডিশনাল ইনফরমেশানে কী আছে। সো ডিউরিং দ্য ইয়ার এটা তো দেখলাম 20,000, মেকিং আ মার্কআপ অফ 1/3, দেন only 20% of these goods were sold before the end of the year. 20% সোল্ড হয়েছে, দ্য রেস্ট ওয়ার স্টিল ইন ইনভেন্টরি। 20% সোল্ড হয়েছে, তার মানে 80% সোল্ড হয়নি। তার মানে এই যে সুলতানা ডিউরিং দ্য ইয়ার সুলতানা সোল্ড গুডস টু প্রুনস ফর টাকা 20,000, মেকিং আ মার্কআপ অফ 1/3। এই 20,000-এর মধ্যে 20% সোল্ড হয়েছে, বাট বাকি 80% সোল্ড হয়নি। এখন কতটুকু সোল্ড হয়নি সেটা আমরা বের করি, আনসোল্ড আর কি। সো 80% ইন্টু কত, এখানে 20,000, জাস্ট 20 লিখছি, বাকি 30 আর আমরা লিখছি না, সরি, এখানে ক্যালকুলেশন। 80% ইন্টু 20, 16 এসেছে, ঠিক আছে।
সো 16 এসেছে। ওকে ফাইন। সো আমাদের হচ্ছে 20,000-এর মধ্যে 20% আমরা সেল করতে পেরেছি, 80% সেল করতে পারিনি। হ্যাঁ, আর এখানে বলা আছে মেকিং আ মার্কআপ অফ 1/3। এটার একটু কিছু ক্যালকুলেশন আছে, কি আছে সেটা আমরা একটু নেক্সট পেজে দেখি। এখানে বলা আছে মেকিং আ মার্কআপ অফ 1/3। এটার জন্য আমাদের একটু ঐকিক নিয়মে যেতে হবে, করতে হবে সেলস যদি 133 টাকা হয় তাহলে প্রফিট হচ্ছে 33.33 টাকা। সেলস 1 টাকা হলে প্রফিট 33.33 বাই 133.33। সেলস 100 হলে এভাবে ক্যালকুলেট করতে হবে, 33.33 বাই 133.33 ইন্টু 100, দেন ক্যালকুলেট করে 25% আসে। এটা জাস্ট পার্সেন্টেজ বের করার জন্য আমরা করলাম। এখন পার্সেন্টেজটা আসলো, সো আমাদের আনরিয়েলাইজ ছিল হচ্ছে 16, এখন 16 ইন্টু পার্সেন্টেজ আমাদের আসে 4। এত কিছু কেন করলাম? শুধুমাত্র কস্ট অফ সেলসের জন্য। সো কস্ট অফ সেলস কত ছিল? কস্ট অফ সেলস তো নর্মালি আমরা বাদ দিই, সো 360 আর 140 এই দুটো যোগ করে আমরা বাদ দিব। এটা থেকে আবার আমাদের সেলস 20, এটা হচ্ছে আমাদের বাদ দিতে হবে, 20 বাদ দিতে হবে। তারপরে আমরা যে 4 বের করেছি, যে কি হলো 16 ইন্টু 25% আমরা এই যে মেকিং আ মার্কআপ অফ 1/3, এখানে আমাদের 25% এসেছে। আবার এখানে 20-র সাথে 80% ক্যালকুলেট করে 16 এসেছিলো, 16 ইন্টু 25% ক্যালকুলেট করে আমাদের 4 এসেছে। সেই 4টা আমাদের আবার যোগ করতে হবে, কারণ সেটা আনরিয়েলাইজড, এই জন্য সেটা আমাদের যোগ করতে হবে +4। এবার আমরা দেখি আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন কি আরও কিছু বলা আছে নাকি। ওকে, so only 20% of these goods were sold before the end of the year, the rest were still in inventory. ওকে, সো এটা কেন যোগ হয়েছে? কারণ এটা কিন্তু আনরিয়েলাইজড, মানে এটা কিন্তু এখনও সোল্ড হয়নি, এজন্য এটা যোগ হয়েছে। 20% অফ দিস গুডস, এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, এজন্য 20টা আমরা হচ্ছে বাদ দিয়েছি, কারণ 20টা অলরেডি বিক্রি হয়ে গেছে। আর 4, এটা কিন্তু বিক্রি হয়নি, আনরিয়েলাইজের জন্য যোগ হয়েছে। ঠিক আছে, সো গুডউইল হ্যাজ বিন সাবজেক্ট টু অ্যান ইম্পেয়ারমেন্টস রিভিউ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার সিন্স অ্যাকুইজিশন। অ্যান্ড এটা কি ইম্পেয়ারমেন্ট অফ দ্য, এটা অপারেটিং কস্ট, সো এটা আসছে, এখানে আসছে না। ওকে, এখানে কস্ট অফ সেলসের কথা বলছে, এটা পড়ি একটু। At the date of acquisition, a fair value adjustment was made and this has resulted in an additional depreciation charge for the current year of টাকা 15,000 ধরছি না। It is group policy that all depreciation is charged to cost of sales. ওকে, ডেপ্রিসিয়েশনকে কস্ট অফ সেলসে চার্জ করতে বলা হয়েছে। সো ডেপ্রিসিয়েশন হচ্ছে 15,000 আর 15 ধরবো, সো +15 হবে, কারণ 15 ডেপ্রিসিয়েশনকে কস্ট অফ সেলসে চার্জ করতে বলা হয়েছে। সো অগেন +15 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আসবে হচ্ছে, সো রেভিনিউ থেকে কস্ট অফ সেলস যা যা করলাম 360 + 140, এটা থেকে 20 মাইনাস করলাম, সেটার সঙ্গে আবার +4 দিলাম, সেটার সঙ্গে আবার +15 করলাম, তারপর ক্যালকুলেট করে আমাদের গ্রস প্রফিট আসলো। তারপর সেটা থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করলাম, 93 আর 45 দুটো যোগ করলাম। হ্যাঁ, সেটা থেকে অপারেটিং এক্সপেন্স এখন মাইনাস করবো আর কি, 93 + 45 যোগ করবো। আর এখানে আবার এক্সট্রা কি বলা আছে, গুডউইল হ্যাজ বিন সাবজেক্ট টু অ্যান ইম্পেয়ারমেন্টস রিভিউ অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার সিন্স অ্যাকুইজিশন, and the review at the end of the current year revealed the further impairment of টাকা 5,000. Impairment is to be recognized as an operating cost. So impairment কে অপারেটিং কস্ট হিসেবে রেকগনাইজ করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে 5,000 মানে 5 টাকা। সো এই 5 টাকাকে প্লাস করতে হবে। সো অপারেটিং এক্সপেন্সে 93 + 45 + 5 আসবে, 93 + 45 + 5 যোগ করলাম। সো এই তিনটা যোগ করে বাদ দিলে হচ্ছে প্রফিট ফ্রম অপারেশনস আসে, অপারেটিং এক্সপেন্সেস, দেন প্রফিট ফ্রম অপারেশনস, তারপর ফাইন্যান্স কস্ট, শুধু এই তিনটা জাস্ট বাদ যাবে, ফাইন্যান্স কস্ট। তারপর ফাইন্যান্স কস্টের পর হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স না, এটা তো জাস্ট প্রফিটটা। ওকে, এখানে কিছু নেই। ইনকাম ট্যাক্স এক্সপেন্স 50 + 32। ওকে, প্রফিট বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দুটোই এসেছে 50 + 32। এখানে অ্যাডিশনাল আর কিছুই নেই। এখানে কস্ট অফ সেলস গেল, অপারেটিং কস্ট গেল,
আর প্রথমটা তো আমরা ক্যালকুলেট করেছি, সো আর কিছু নেই। আর এখানে লাস্টে বলেছে ফেয়ার ভ্যালু মেথডটা অ্যাপ্লাই করতে, যাচ্ছে। সো 50 + 32 দুটো যোগ করে আমরা বাদ দিয়ে দিব। সো ফাইনালি আমাদের প্রফিট ফর দ্য ইয়ার আসবে। প্রফিট ফর দ্য ইয়ার আমাদের 153 টাকা এসেছে। এখন আমরা ইউজুয়াল যেটা জানি যে আমাদের ওনার কোম্পানি হচ্ছে প্রুনস, আর প্রুনসের পার্সেন্টেজ হচ্ছে 75%। সো এই দুটাকে আমরা কিছুই করতে পারবো না। আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে সুলতানা, আর ওর পার্সেন্টেজ হচ্ছে 25%। ওদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর ওদের কোশ্চেনে টাকা দেওয়া আছে 80। কিন্তু যেহেতু কোশ্চেনে অ্যাডিশনাল অনেক ইনফরমেশান আছে, সো এই অঙ্কে কিছুটা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশানের কাজটা সেরে দেন হচ্ছে আমরা ফাইনাল অ্যাট্রিবিউট করতে পারবো প্রফিট, ঠিক আছে? সো আমরা এখন আসি প্রফিট অ্যাট্রিবিউটেবল এটার কাজে। প্রফিট ফর দ্য ইয়ার তো আমাদের এসেছে হচ্ছে কত টাকা? প্রফিট ফর দ্য ইয়ার আমাদের এসেছে 153 টাকা, ঠিক আছে? প্রফিট ফর দ্য ইয়ার আমাদের এসেছে 153 টাকা, ভালো কথা। এখন আমরা তো যেটা জানলাম যে আমরা তো ওনার কোম্পানিকে নিয়ে কিছুই করতে পারবো না, আমরা সাবসিডিয়ারি কোম্পানিতেই যাব। বাট সাবসিডিয়ারি কোম্পানিতে যাওয়ার আগে সাবসিডিয়ারি কোম্পানির কিছু ক্যালকুলেশন করতে হবে। সো সাবসিডিয়ারি কোম্পানির টাকা হচ্ছে 80, অ্যাজ কোশ্চেনেও দেওয়া আছে 80, কোশ্চেনে দেওয়া আছে 80। সো 80 আমরা লিখলাম। এখান থেকে কিছু জিনিস বাদ দিতে হবে। সো এখান থেকে আমরা হচ্ছে যে আনরিয়েলাইজড প্রফিটটা বের করলাম 4, যেমন আমাদের হচ্ছে আমরা 1/3, আচ্ছা কোশ্চেনে আমরা দেখি মেকিং আ মার্কআপ অফ 1/3, এটা একটা। আবার 20% অফ দিস গুডস ওয়ার সোল্ড বাট 80% কিন্তু সোল্ড হয়নি। এই দুটো যে আমরা মাল্টিপ্লাই করেছিলাম, করার পর যে 4 টাকাটা এসেছে, সেই টাকাটা এই 80 টাকা থেকে বাদ দিতে হবে, তাহলে থাকে হচ্ছে 76 প্রফিট। সেখান থেকে আবার ইম্পেয়ারমেন্টটা বাদ দিতে হবে 5 টাকা, ঠিক আছে? সেখান থেকে আবার আমরা ডিপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, তাকে 15 টাকা। ফাইনাল প্রফিট হয় হচ্ছে 55 টাকা, ঠিক আছে? এখন 55 টাকার ওপর আমরা হচ্ছে প্রফিট অ্যাট্রিবিউট করতে পারবো। সো আমরা জানতাম যে সাবসিডিয়ারি মানে আমাদের ওনার কোম্পানি পারচেস করেছে, বা ওনার কোম্পানির পার্সেন্টেজ ছিল হচ্ছে 75%, বা ওনার কোম্পানি পারচেস করেছিল 75% টাকা, 75% দিয়ে সাবসিডিয়ারি কোম্পানিকে। সো ওনার কোম্পানির পার্সেন্টেজ ছিল 75%, যেটা আমরা কিছু করতে পারবো না। বাট সাবসিডিয়ারি কোম্পানির পার্সেন্টেজ ছিল হচ্ছে 25%। সো সাবসিডিয়ারি কোম্পানি ছিল 80 থেকে আমরা বাদ দিয়ে এখন আছে 55। এখন 55-এর উপর আমরা 25% ধরলে যেটা আসে 14, সেটাই হচ্ছে আমাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্টের টাকা। এই টাকাটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের টাকা 14। আর এই 14 টাকাটা 153 টাকা থেকে বাদ দিলে যেই টাকাটা থাকে সেটাই হচ্ছে ওনার কোম্পানির টাকা, ঠিক আছে? সো এটা অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, এটা জাস্ট প্র্যাকটিস করলেই হবে। এগুলো জাস্ট ম্যাথসে যত প্র্যাকটিস করবে তত ইজি হয়ে যাবে আমাদের জন্য। দ্যাটস ইট। এবার আসি হচ্ছে আমরা 4 নাম্বার অঙ্কে। এটা হচ্ছে একদম আমরা ইজি পিজিভাবে দেখব, কোনো প্যারা নেই, খুবই সোজা অঙ্ক। মানে অনেক দেখলে মনে হবে, ফার্স্টে দেখলে মনে হবে অনেক কঠিন, বাট যেহেতু আমরা এত কিছু দেখে আসছি, সো আমাদের জন্য এখন এটা ইজি পিজি একটা অঙ্কই হয়ে গেছে। আমরা ইজিলি দেখলেই, শর্টকাটে দেখলেই বুঝতে পারবো যে এখানে কী কী করতে হবে। সো এখানে কী বলেছে দেখেন, এখানে বলেছে প্রবলেম 4, গিভেন বিলো আর দি স্টেটমেন্টস অফ প্রফিট অর লস ফর প্যারিস অ্যান্ড ইটস সাবসিডিয়ারি। সো ফার্স্টেই বুঝতে পারছি প্যারিস হচ্ছে ওনার কোম্পানি অ্যান্ড ইটস সাবসিডিয়ারি লন্ডন হচ্ছে সাবসিডিয়ারি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025, ঠিক আছে? সো আমরা ম্যাথটা সেভাবেই ফর্মালি করে নিব যে কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট for the year ended 31st December 2025. ওকে, সো এগুলো ইনফরমেশন দেওয়া আছে। ওকে, ফার্স্টে বলা আছে প্যারিস পেইড টাকা 1.5 million on 31st December 2025 for 80% of লন্ডনস। সো তার মানে হচ্ছে প্যারিসেরটা আমরা বুঝতেই পারছি, প্যারিস তো হচ্ছে ওনার কোম্পানি, আর প্যারিসের ওনারশিপ হচ্ছে 20%। আর বলা আছে এখানে কম বেশি, মানে প্যারিস যে ওনার দেখে 20% কেন হলো, এত কম কেন, এটা ভাবার কোনো কারণই নেই। দেখেন প্যারিসের টোটাল
অ্যামাউন্ট 200 আর লন্ডনের 400, বাট স্টিল প্যারিস কিন্তু ওনার আর সাবসিডিয়ারি কিন্তু লন্ডন, এটা বলাই আছে, এটা নিয়ে প্যানিক করার কিছুই নেই। সো ফর 80% অফ লন্ডনস, সো যেটা বলছিলাম, সো প্যারিস হচ্ছে 20% হচ্ছে প্যারিসের মালিকানা, আর 80% অফ লন্ডনস, মানে প্যারিস হচ্ছে কি বলে প্যারিস হচ্ছে 1.5 মিলিয়ন পে করেছে অন 31st December 2025 ফর 80% অফ লন্ডনস 8 লাখ অর্ডিনারি শেয়ার্স। মানে লন্ডনের 80% শেয়ারের জন্য 8 লাখ টাকার 80% শেয়ারের জন্য হচ্ছে 1.5 লাখ টাকা পে করেছে। এটা একটা ইনফরমেশান দেওয়া আছে অ্যাডিশনাল, আর এগুলো তো পার্টিকুলার্স। এখন আমরা সেকেন্ড দেন আরও কিছু ইনফরমেশান আছে, ওগুলো আমরা অঙ্ক করতে করতে দেখব। সো আমরা একটু মোটামুটি দ্রুত গতিতে এই ম্যাথটা দেখি, খুব একটা ধীর গতিতে দেখার কিছুই নেই। সো আমরা তো প্রসেস জেনেই গেছি। ফার্স্টে কী করতে হয়, ফার্স্টে রেভিনিউ আসে। সো রেভিনিউ ইউজুয়াল প্রসেসই দেখি রেভিনিউতে কী কী আসে। প্যারেন্ট কোম্পানি কোনটা বা ওনার কোম্পানি কোনটা, সেটা হচ্ছে প্যারিস। সো প্যারিসের হয়ে হচ্ছে রেভিনিউ 3200 প্লাস 2560। এখন দেখি অ্যাডিশনাল ইনফরমেশানে কী আছে। অ্যাডিশনাল ইনফরমেশানে ফার্স্টে তো কিছুই বলা নাই, জাস্ট কতটুকু কিনেছে বা কী সেটা বলেছে প্যারেন্ট কোম্পানি। তারপর হচ্ছে গুডউইল ইম্পেয়ারমেন্টস অ্যাট 1st January 2025 অ্যামাউন্টেড টু এত টাকা, ফার্দার ইম্পেয়ারমেন্ট টাকা এত। তারপরে ইম্পেয়ারমেন্টস আর ইনক্লুডেড উইদিন অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভের কাজে, এটা হচ্ছে আপনার রেভিনিউয়ের কোনো কাজে নেই। সো এখানে আসি, প্যারিস মেড সেলস টু লন্ডন অ্যাট আ সেলিং প্রাইস অফ টাকা 600 মিলিয়ন। সো এটা কিন্তু আমাদের কাজে আসছে রেভিনিউটা। So Paris made sales to London at a selling price of টাকা 600 million during the year. So সেল করে দিয়েছে। আমরা কি জানি, রেভিনিউ থেকে সেল করে দিলে সেটা বাদ হয়, কারণ সেল তো আর্নিং একটা। আর রেভিনিউটা কোথায় গেল? হ্যাঁ, ওকে, প্যারিস হচ্ছে তো ওনার কোম্পানি বা প্যারেন্ট কোম্পানি। সো প্যারিস মেড সেলস টু লন্ডন অ্যাট আ সেলিং প্রাইস অফ টাকা 600 মিলিয়ন। এই 600 মিলিয়নটা আমরা বাদ দিয়ে দিব, বিকজ 600টা তো অলরেডি সেল করে দিচ্ছে। সেল করে দেওয়া মানে চলে যাওয়া প্রোডাক্ট, টাকা আসবে অবশ্যই, বাট প্রোডাক্ট তো চলে যাওয়া। সো 600টা এই জন্য বাদ চলে যাবে। আর 3200 প্লাস 2560 মাইনাস 600, ঠিক আছে? তাহলে টোটাল অ্যামাউন্টটা 5160 টাকা আসলো, ভালো কথা। দেন হ্যাঁ, সেলে আই গেস এতটুকু আছে। দেন নট অল অফ দ্য গুডস হ্যাড বিন সোল্ড এক্সটার্নালি বাই দ্য ইয়ার্স অ্যান্ড ওকে, রেভিনিউতে আর কোনো কাজ নেই, ঠিক আছে। এরপর কি বলেছে, কস্ট অফ সেলস। আমরা জানি রেভিনিউ থেকে লেস কস্ট অফ সেলস হয়। কস্ট অফ সেলস হচ্ছে 2200 প্লাস 1480। দেখি অ্যাডিশনাল ইনফরমেশানে কী আছে। এটা তো আসবে না, প্রথমটা তো একদমই না। তারপরে আমরা কোথায় গেল, 5 নম্বর করছিলাম না? জাস্ট এ সেকেন্ড, আমি একটু পজ নিচ্ছি। ওকে, সরি, ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল। সো আমরা আরেকটা নতুন ভিডিও দিয়ে শুরু করছি। ওকে, সো আমরা যে জায়গাতে ছিলাম, কস্ট অফ সেলসে ছিলাম। এখন কস্ট অফ সেলসে আমরা আসি। কস্ট অফ সেলসে আমরা কি জানি, যে কস্ট অফ সেলসে আমাদের হচ্ছে রেভিনিউ থেকে কস্ট অফ সেলস তো আমরা বাদ দিই। সো রেভিনিউ মাইনাস কস্ট অফ সেলস, তাহলে হচ্ছে গ্রস প্রফিট আসে। সো কস্ট অফ সেলস এখানে আছে হচ্ছে 2200 প্লাস 1480, দুটো যোগ করে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখি অ্যাডিশনাল ইনফরমেশানে কী আছে। 1 আর 2 আসবে না। 3-এ দেখি, প্রথম অংশ তো আমরা দেখলাম, প্রথম অংশ 600 সেল, 600টাকে ইউজুয়াল প্রসেসে আমরা বাদ দিব। সেল হচ্ছে রেভিনিউ থেকেও বাদ যাবে, আবার আপনার কস্ট অফ সেলস থেকেও বাদ যাবে, কারণ সেল জিনিসটা হচ্ছে কস্ট অফ সেলস থেকেও বাদ যাবে। অ্যাজ কস্ট অফ সেলস হচ্ছে এক্সপেন্স, আর সেলস তো আর্নিং, সো এটা বাদ যাবে। আর নট all of the goods had been sold externally by the year's end. The profit element included in London's closing inventory was টাকা 30,000, ঠিক আছে। সো এখানে একটা ইন্টারেস্টিং বিষয়
আমার কোশ্চেনটাই উড়ে গেল, সরি, রিয়েলি সরি। রিয়েলি সরি, আমি আবার পজ নিচ্ছি, আমার কোশ্চেন খুবই ওকে। কেস এটাই তো, হ্যাঁ এটা না, না আমি একটু পজ নিচ্ছি, আমি সরি, রিয়েলি সরি। আসলে বারবার উড়ে যাচ্ছে, কোশ্চেন চলে যাচ্ছে, এসব প্রবলেম ফেস করার কারণে আসলে ঝামেলা হচ্ছিল। এনিওয়ে, সো যেখানে ছিলাম, সো যেটা বলছিলাম আসলে যে আমাদের হচ্ছে ক্লোজিং ইনভেন্টরিটা, আমাদের সেল কি, সেল জিনিসটা আমরা রেভিনিউ থেকেও বাদ দিই। কেন বাদ দিই? কারণ সেলিংয়ের কারণে হচ্ছে আমাদের আর্নিং হচ্ছে, কিন্তু আমাদের তো প্রোডাক্ট চলে যাচ্ছে, এটার কারণে সেলটা রেভিনিউ থেকে বাদ যাচ্ছে। আবার হচ্ছে আপনাদের কি বলে, কস্ট অফ সেলসের ক্ষেত্রে কস্ট অফ সেলস অলরেডি একটা এক্সপেন্স, আর রেভিনিউ তো আর্নিং, সো এটার কারণে রেভিনিউ বাদ যাচ্ছে। আর ক্লোজিং ইনভেন্টরিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা বছরের শেষে এমন কিছু প্রোডাক্ট যেগুলো আমরা সেল করতে পারিনি আমাদের হাতে আছে, সো সেল যেহেতু আমরা বাদ দিচ্ছি, আর ক্লোজিং ইনভেন্টরি এমন একটা জিনিস যেটা আমরা সেল করতে পারলাম না, এটা আমাদের হাতে আছে, তাহলে তো সেটা আমাদের বাদ দেওয়ার প্রশ্নই আসে না, তাই না? সেটা আমাদের হাতে থেকে যাচ্ছে, এই জন্য ক্লোজিং ইনভেন্টরিটা যোগ করতে হবে। সো কস্ট অফ সেলস থেকে আমরা কী করবো আরেকবার বলি। কস্ট অফ সেলস হচ্ছে 2200 প্লাস 1480, তারপর সেখান থেকে হচ্ছে আমরা 2200 প্লাস 1480, সেখান থেকে হচ্ছে আমরা -600 হচ্ছে সেলস, এই যে সেলিং প্রাইস -600 বাদ দিব, সেটার সঙ্গে আবার ক্লোজিং ইনভেন্টরি 3 সেটা যোগ করব, গেল। তারপর ক্যালকুলেট করে হচ্ছে যেটা আসবে বাদ দিয়ে কস্ট অফ সেলস, গ্রস প্রফিট চলে আসলো। এরপর হচ্ছে আমাদের গ্রস প্রফিটের পর ডিস্ট্রিবিউশন কস্ট 160 প্লাস 120, এই দুটো যোগ করলাম। তারপর কি বলেছে, গুডউইল ইম্পেয়ারমেন্টস অ্যাট 1 জানুয়ারি 2025 অ্যামাউন্টেড টু টাকা 1,52,000. Further impairment of টাকা 40,000 was found to be necessary at the year end. Impairments are included within administrative expenses. Okay, distribution cost কিছুই নেই, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বলেছে। সো ডিস্ট্রিবিউশন অ্যাজ পার আমি জানি এটাই আছে, যেটা ছিল সেটাই আছে, হ্যাঁ যেটা আছে সেটাই আছে। অ্যাডমিনিস্ট্রেটিভে শুধু হচ্ছে এটা এক্সট্রা যোগ হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে কী বলেছে, সরি, অ্যাডমিনিস্ট্রেটিভে হচ্ছে 400 প্লাস 80 প্লাস হচ্ছে আপনার 40 যোগ হবে, 400 প্লাস 80 প্লাস 40 যোগ হবে, 400 প্লাস 80 প্লাস 40 যোগ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভে হচ্ছে 400 প্লাস 80 প্লাস 40 যোগ হয়েছে। যোগ হওয়ার পর তারপর সব বাদ দিয়ে প্রফিট ফ্রম অপারেশনস আমরা লিখলাম 400 প্লাস 80 প্লাস 40, এই তিনটা একসাথে আমরা যোগ করব। যোগ করে তারপর হচ্ছে আমরা আমাদের ফাইনাল যে ভ্যালুটা ছিল সেটা থেকে বাদ দিব। বাদ দিলে আমাদের থাকবে প্রফিট ফ্রম অপারেশনস। সেই প্রফিট ফ্রম অপারেশনস থেকে ইনভেস্টমেন্ট ইনকামটা কিছুই করব না, তারপর থেকে প্রফিট বিফোর ট্যাক্স সেটাও কিছু করব না, তারপর থেকে ইনকাম ট্যাক্স এক্সপেন্স সেটা বাদ দিব। ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 400 আর 480, সো দুটো যোগ করব, 400 প্লাস 480 880, এই দুটো যোগ করে বাদ দিয়ে দিব, সেম। তাহলে প্রফিট ফর দ্য ইয়ার থাকবে, দেখি কত থাকে। আচ্ছা, এর আগে আমরা দেখি অ্যাডিশনাল ইনফরমেশানে কি আর কিছু বলেছে নাকি। এটা গেল, এখানে কিছু বলেনি। ওকে, এখানে একটা পার্ট সরি আমরা স্কিপ করে গেছি, লন্ডন পেড অ্যান্ড ইন্টারিম ডিভিডেন্ড ডিউরিং দ্য ইয়ার এন্ড অফ টাকা, এখানে তেমন কিছুই না। এখানে ইন্টারিম ডিভিডেন্ডের কাজ নেই, বাট প্যারিস ভ্যালুজ নন কন্ট্রোল ইন্টারেস্ট ইউজিং ফেয়ার ভ্যালু মেথড, এটাও তেমন কিছু না, এটা আসবে। অ্যাডিশনাল ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার অ্যামাউন্টেড টু টাকা 10,000, অল ডেপ্রিসিয়েশন শুড বি চার্জ টু দ্য কস্ট অফ সেলস। এটা হচ্ছে একটু নোটিস করতে ভুলে গিয়েছিলাম, কস্ট অফ সেলসে একটা জিনিস এক্সট্রা আবার অ্যাড হবে, এটা বলেছে যেহেতু। অ্যাডিশনাল ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার অ্যামাউন্টেড টু টাকা 10,000, অল ডেপ্রিসিয়েশন শুড বি চার্জ টু দ্য কস্ট অফ সেলস। মানে এই যে 10,000 টাকাটা এটা বলেছে কস্ট অফ সেলসে আসবে, তাহলে 10,000ও আমরা কস্ট অফ সেলসে নিয়ে যাবো, দ্যাটস ইট। এটা কিছুই না, ইজি একটা জিনিস। তাহলে কস্ট অফ সেলসের সাথে 10,000 টাকাও যোগ করে দিবেন, মানে এতক্ষণ যা বলেছি সেটার সাথে জাস্ট
10,000 টাকা, মানে 10 টাকা আর কি, আমরা তো 3টা শূন্য বাদ দিয়ে ধরছি, সো 10 টাকা কস্ট অফ সেলসের সাথে যোগ করে ধরবেন, দ্যাটস ইট। সো আমরা ম্যাথটা আরেকবার দেখি। এই যে রেভিনিউ 3200 প্লাস 2560 মাইনাস 600 রেভিনিউ, শুধু সেলসটা বাদ দিয়েছি। কস্ট অফ সেলসে 2200 প্লাস 1480 থেকে রেভিনিউটা বাদ গেছে। তারপর ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি প্লাস ওই যে 10 টাকা কস্ট অফ সেলসটা যে লাস্টে যোগ করতে বললো সেটা। তারপর আসলো গ্রস প্রফিট, সেটা থেকে ডিস্ট্রিবিউশন কস্ট গেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এগুলো বাদ গেল। তারপর প্রফিট বিফোর ট্যাক্স আসলো, তারপর লেস ইনকাম ট্যাক্স, তারপর প্রফিট ফর দ্য ইয়ার আসলো। এখন প্রফিট অ্যাট্রিবিউটেবল করতে হবে। প্রফিট অ্যাট্রিবিউটেবল করার জন্য আমরা কি জানি, আমাদের হচ্ছে আপনার প্যারেন্ট কোম্পানিকে নিয়ে আমরা কিছুই করতে পারবো না, প্লাস ওটার পার্সেন্টেজ নিয়েও কিছু করতে পারবো না। সো প্যারেন্ট কোম্পানি হচ্ছে এখানে আপনার হচ্ছে প্যারিস হচ্ছে প্যারেন্ট কোম্পানি, এবং প্যারেন্ট কোম্পানির পার্সেন্টেজ হচ্ছে 20%। সো প্যারিস এবং 20% নিয়ে আমরা কিছুই করতে পারবো না। আর অন্যদিকে লন্ডন এবং 400 সাবসিডিয়ারি কোম্পানি, এবং সেটার ফুল অ্যামাউন্ট হচ্ছে 400। সো 400 টাকা এবং সাবসিডিয়ারি কোম্পানির পার্সেন্টেজ হচ্ছে 80%। সো এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এখন দেখি, সাবসিডিয়ারি কোম্পানির ফুল অ্যামাউন্ট হচ্ছে 400। এখন এই ফুল অ্যামাউন্ট থেকে আমাদের কিছু অ্যাডিশনাল জিনিস একটু বাদ দিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে অ্যাডিশনাল জিনিসে যে বলেছিল, যেমন ধরেন আমাদের গুডউইল ইম্পেয়ারমেন্টস এট 1 জানুয়ারি, এখানে আমাদেরকে বলেছিল যে 40,000, এই যে ইম্পেয়ারমেন্টস আর ইনক্লুডেড উইদিন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 40,000, এই টাকাটা এটা আমরা বাদ দিব 40। সো 400 থেকে 40 বাদ যাবে, এটা একটা। আবার হচ্ছে আবার এখানে কিছুই না, ক্লোজিং ইনভেন্টরি টাকা 30,000। আবার এখানে হচ্ছে আপনার অ্যাডিশনাল ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার অ্যামাউন্টেড টু টাকা এত, অল ডেপ্রিসিয়েশন শুড বি চার্জ টু দ্য কস্ট অফ সেলস। আচ্ছা, এটা হচ্ছে আলটিমেটলি ডেপ্রিসিয়েশন, বাট এটা চার্জ হচ্ছে কস্ট অফ সেলস। সো এটাও আমরা বাদ দিব। ওকে, এই দুটো বাদ যাবে। আর কি কিছু বাদ যায়? লন্ডন পেড অ্যান ইন্টারিম ডিভিডেন্ড ডিউরিং দ্য ইয়ার অফ টাকা, এটাও বাদ, এটা কিছুই না। প্যারিস ভ্যালু ইজ দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মেথড। ওকে, সো এই দুটো আমরা বাদ দিব। 40 প্লাস 10, 400 থেকে বাদ যাবে, তাহলে থাকবে 350। 350-র উপর এখন হচ্ছে আমরা 80% ধরবো। সো 80% ইন্টু 350 কত আসছে? ওকে, 280। এটা কি কারেক্ট আছে নাকি আমি ভুল করেছি? ওকে, 400 থেকে, ওকে 400 টাকাই তো ছিল, 400 থেকে 40 বাদ দিয়েছে, 40 আর 10 বাদ দিয়েছে 350 থেকে। 350-এর উপর তো 20% হবে। 350-এর উপর 20% হবে, কোশ্চেনে কি 20% বলেছে? ওকে, Paris paid টাকা 1.5 million on 31st December 2025 for 80% of London's 8 lakh ordinary shares. Okay, 80% of London's, আচ্ছা প্যারিস হচ্ছে 80% অফ, আচ্ছা 80%-এর জন্য প্যারিস পে করেছে। সো ওকে ফাইন, সো প্যারিস হচ্ছে 80% টাকার জন্য পে করেছে, সো বাকি থাকে 20%। ওকে, আই গট ইট। আই গেস প্যারিস তো হচ্ছে আপনার 80% যে টাকাটা ছিল, কি বলেন, 80% এত মানে 1.5 মিলিয়ন টাকা তো হচ্ছে প্যারিস পে করেছে। 80% 8 লক্ষ টাকা শেয়ারের 80%-এর জন্য। 8 লক্ষ টাকা টোটাল শেয়ারের 80%-এর জন্য পে করেছে প্যারিস 1.5 লক্ষ টাকা। তাহলে 20%-ই তো হচ্ছে ধরতে হবে আমাদের, অবশ্যই 20%-ই আমাদের ধরতে হবে। 20%-ই ধরতে হবে আমাদের প্রফিট অ্যাট্রিবিউট করার জন্য, ঠিক আছে? এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে। ওকে ফাইন, বিকজ এখানে হচ্ছে আমাদের 1.5 লক্ষ টাকা প্যারিস পে করেছে লন্ডনকে হচ্ছে 8 লক্ষ টাকা অর্ডিনারি শেয়ার, 8 লক্ষ টাকা অর্ডিনারি শেয়ারের
80% হচ্ছে পারচেস করার জন্য 1.5 লক্ষ টাকা পে করলে, সেখানে বাকি থাকেই তো হচ্ছে আপনার 20%। ওই 20%টাই তো হচ্ছে প্যারিস হচ্ছে ওন করছে, প্যারিস অলরেডি ওন করছে, আর বাকি 80%-এর ওন করার জন্যই তো হচ্ছে পে করেছে। সো ওই 20%টা হচ্ছে এজন্য হচ্ছে ক্যালকুলেট করতে হবে আর কি। সো যাই হোক আর কি, সো 400 থেকে 40 আর 10 বাদ দিয়ে 20-র সাথে ক্যালকুলেট করতে হবে আর কি। 400 থেকে 40 আর 10 বাদ দিলে থাকে 350। এখন 350 ইন্টু 20% থাকে হচ্ছে 70 হবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 70। আর টোটাল এসেছে ক্যালকুলেট করার পর 360 টাকা। 360 থেকে 70 বাদ দিলে থাকে 290। সো 290 আর 70 360। সো ফাইনালি 360 টাকা অ্যাট্রিবিউট প্রপারলি করা হয়ে গেল, প্রফিট অ্যাট্রিবিউটেবল টু, সো হয়ে গেল আর কি। সো এটাই ছিল লাস্ট ম্যাথ আর কি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আই হোপ এই চ্যাপ্টারটা আপনাদের ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ছোট্ট একটা ভিডিও আবার বানাচ্ছি একটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার জন্যে, যেন কোনো কনফিউশন না থাকে। প্যারিস ওনার কোম্পানি, এটা কিন্তু ফার্স্টেই বলা আছে, আর লন্ডন সাবসিডিয়ারি কোম্পানি, এটাও কিন্তু ফার্স্টেই বলা আছে। সো প্যারিস হচ্ছে প্যারিস পেইড 1.5 লক্ষ টাকা, সেটাও বলা আছে 80%। তো প্যারিস যেহেতু 80% পে করেছে, সো প্যারিসের 80% ওনারশিপ আছে। তার মানে লন্ডনের ওনারশিপ হচ্ছে 20%। তার মানে সাবসিডিয়ারির ওনারশিপ হচ্ছে 20%। আর আমরা জানি সাবসিডিয়ারির ওনারশিপের বেসিসেই কিন্তু আমাদের হচ্ছে ক্যালকুলেশনটা হয়, ঠিক আছে। সো আমাদের লাস্টে কী হয়েছিল, 400 থেকে আমরা 10 বাদ দিয়েছিলাম, 40 বাদ দিয়েছিলাম, থাকে 350। 350 ইন্টু 20% হয়েছিল, কারণ 20%টা কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি, এই জন্যই। সো 350 ইন্টু 20% ইন্টু okay, so I guess everything is clear now. All right.